সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক বই থেকে পড়ছিলাম লাস্ট চ্যাপ্টার ইউরোপ মহাদেশ, পেজ 230। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রশ্ন 5, না এটা টিকা লেখো। প্রশ্ন 5, ইউরোপের আগ্নেয়গিরি সমূহ। ইউরোপ মহাদেশের পশ্চিম ও দক্ষিণ ভাগে কয়েকটি আগ্নেয়গিরি আছে। পশ্চিম ভাগে আছে আইসল্যান্ডের ক্রাফলা কয়রফলা আকার ফ লয়াকার, হেকলা হয়েকার কলা প্রভৃতি আগ্নেয়গিরি। এটা পেজ 231 এলাম। দক্ষিণ ভাগের আগ্নেয়গিরিগুলি প্রধানত ইতালিতে অবস্থিত, যেমন সিসিলি দ্বীপের এটনা, স্ট্রম্বোলি দ্বীপের স্ট্রম্বোলি, পশ্চিম ইটালির ভিসুভিয়াস প্রভৃতি। এর মধ্যে স্ট্রম্বোলি থেকে ঘন ঘন ব্র্যাকেটে 1 ঘন্টার কম ব্যবধানে মৃদু অগ্ন্যুৎপাত হয়। তাছাড়া জ্বালামুখ দিয়ে প্রচুর পরিমাণে নির্গত ফসফরাস গ্যাসের প্রভাবেও এই আগ্নেয়গিরিকে উজ্জ্বল দেখায়। তাই স্ট্রম্বোলিকে বলে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ, লাইট হাউস অব দ্য মেডিটেরেনিয়ান সি। লাইট হাউস অব দ্য মেডিটেরেনিয়ান, MEDITERRANEAN SEA। প্রশ্ন 6, লন্ডন শহর। টেমস নদীর উভয় তীরে অবস্থিত লন্ডন সমগ্র ব্রিটিশ দ্বীপপুঞ্জের রাজধানী, প্রধান শহর ও বন্দর। লন্ডন বিশ্বের বৃহত্তম পুনঃরপ্তানি বন্দর। এর জনসংখ্যা প্রায় 84 লক্ষ 2013-এ। লন্ডন শহরে ইঞ্জিনিয়ারিং, পশম, রাসায়নিক প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। এখানকার বাকিংহাম প্যালেস বা রাজপ্রাসাদ, 10 নম্বর ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর বাসভবন, হাইড পার্ক পার্লামেন্ট ভবন, ব্রিটিশ জাদুঘর প্রভৃতি প্রধান দ্রষ্টব্য স্থান। প্রশ্ন 7, পোল্ডার ভূমি। নেদারল্যান্ডস দেশটি উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত এবং খুবই ছোট। কৃষিকাজ এবং অন্যান্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ গড়ে তোলার জন্য ওখানে জমির খুবই অভাব। এই অসুবিধা দূর করার জন্য দেশটির উত্তর পশ্চিম দিকে জাইডার যে উপসাগরের ব্র্যাকেটে উত্তর সাগরের অংশ, এক বিস্তীর্ণ অগভীর এলাকায় বড় বড় কংক্রিটের বাঁধ দিয়ে সমুদ্রকে ঠেলে দূরে সরিয়ে সেখানে মাটি ভরাট করে নতুন ভূভাগ গঠন করা হয়েছে। এইভাবে জাইডার যে উপসাগরের অগভীর অংশ উদ্ধার করে যে নিম্ন সমতল ভূমির সৃষ্টি করা হয়েছে তাকেই পোল্ডার ভূমি বলে। প্রশ্ন 8, জাইডার যে প্রকল্প। উত্তর পশ্চিম ইউরোপে নেদারল্যান্ডসে কৃষিকাজ এবং অন্যান্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ গড়ে তোলার জন্য জমির খুবই অভাব থাকায় সমুদ্রের অগভীর অংশে বড় বড় কংক্রিটের বাঁধ দিয়ে সমুদ্রের অগভীর অংশ উদ্ধার করে নিম্ন সমতল ভূমির সৃষ্টি করা হয়। একেই নেদারল্যান্ডসে পোল্ডার ভূমি বলে। নেদারল্যান্ডসে পোল্ডার ভূমি বা অগভীর সমুদ্রগর্ভ উদ্ধারের যে কাজ বিগত প্রায় 600 বছর ধরে চলছে, তার মধ্যে জাইডার যে প্রকল্প সবচেয়ে বড় প্রকল্প। এটির কাজ আরম্ভ হয় 1918 সালে এবং শেষ হয় 1986 সালে। 18 সালে শুরু হয়েছে, 86 সালে শেষ হয়েছে। এই প্রকল্পের অধীনে জাইডার যে উপসাগরের মুখে ব্র্যাকেটে উত্তর সাগরের দিকে মজবুত বাঁধ দেওয়ার ফলে বাঁধের পিছনে বা দক্ষিণ দিকে আইসেলামের নামে যে একটি হ্রদ সৃষ্টি হয়েছে, তা থেকে বিভিন্ন পর্যায়ে শত শত বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করা হয়েছে। প্রশ্ন 9, রটারডাম বন্দর শহর। লেক নদীর খাড়ির মুখে অবস্থিত রটারডাম ইউরোপের বৃহত্তম এবং পৃথিবীর সবচেয়ে কর্মব্যস্ত বন্দর। নেদারল্যান্ডস সহ
ইউরোপের বিভিন্ন দেশের পণ্য রটারডাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি করা হয় বলে একে ইউরোপোর্ট EUROPORT বলে। রটারডাম নেদারল্যান্ডসের দ্বিতীয় বৃহত্তম শহর। মেরিটাইম ও ভলকেনকুন্ডিগ মিউজিয়াম, এসারমাস সেতু, ইউরোমাস্ট, মল্টিভিডিও টাওয়ার প্রভৃতি এই শহরের প্রধান দ্রষ্টব্য বস্তু। ভোগ্য পণ্য উৎপাদন ইউনিলেভার, ইস্পাত আর্সেলরমিত্তাল প্রভৃতি এই শহরের উল্লেখযোগ্য শিল্প। প্রশ্ন 10। রিডিং শহর। দক্ষিণ ইংল্যান্ডের টেমস ও কেনেট নদীর সংযোগস্থলে অবস্থিত রিডিং একটি বিখ্যাত শহর ও শিল্পকেন্দ্র। এখানে ইঞ্জিনিয়ারিং শিল্প, বিস্কুট কারখানা, তথ্য প্রযুক্তি শিল্প, বয়ন শিল্প প্রভৃতি গড়ে উঠেছে। প্রশ্ন 11। দ্য হেগ শহর। 1580 সালে ওলন্দাজ সরকারের প্রশাসনিক কার্যালয় দ্য হেগ শহরে প্রতিষ্ঠিত হয়। এটি একটি আন্তর্জাতিক শহর এবং এখানে নেদারল্যান্ডসের সুপ্রিম কোর্ট ও উচ্চ কাউন্সিল, আন্তর্জাতিক বিচারালয় প্রভৃতি গড়ে উঠেছে। এখানে রাসায়নিক, কাঁচ, মুদ্রণ, ধাতু, খাদ্য প্রক্রিয়াকরণ প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। প্রশ্ন 12। নিশীথ সূর্যের দেশ। তুন্দ্রা অঞ্চলের অন্তর্গত নরওয়ে ইউরোপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত। এখানে গ্রীষ্মকালের স্থায়িত্ব মাত্র 2 থেকে 3 মাস। গ্রীষ্মকালে এখানে সূর্য প্রায় অস্ত যায়ই না, অর্থাৎ এই সময়ে দিনের দৈর্ঘ্য হয় প্রায় 22 থেকে 23 ঘন্টা। নরওয়ের উত্তর সীমায় 70°30' উত্তর অক্ষাংশে অবস্থিত হ্যামারফেস্ট ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি থেকে গভীর রাত্রিতেও সূর্য দেখা যায়। এই জন্য নরওয়ের হ্যামারফেস্টকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 5। নিচের প্রশ্নগুলি 9-10টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1। ইউরোপ মহাদেশের ভৌগোলিক গুরুত্ব লেখো, অথবা ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ কি? আয়তনে ইউরোপ ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হলেও জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, গবেষণা, কৃষি, শিল্প সর্বদিক দিয়েই এটি পৃথিবীর শ্রেষ্ঠ মহাদেশ। এই মহাদেশের ভৌগোলিক গুরুত্ব অসীম। 1. কেন্দ্রীয় অবস্থা। ইউরোপ মহাদেশের চারিদিকে আছে এশিয়া মহাদেশ, আফ্রিকা, উত্তর আমেরিকা। এই মহাদেশটি উত্তর গোলার্ধের স্থলভাগের কেন্দ্রস্থলে অবস্থান করছে। সেই কারণে সব মহাদেশের সাথে সহজে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্যের সুবিধা রয়েছে। 2. অনুকূল জলবায়ু। ইউরোপের 3 দিক সমুদ্র বেষ্টিত এবং এই মহাদেশটি 36° উত্তর অক্ষাংশ থেকে 71° উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত বলে ইউরোপের জলবায়ু নাতিশীতোষ্ণ ও দক্ষিণে সমভাবাপন্ন। এই জলবায়ু অধিবাসীদের কর্মঠ এবং পরিশ্রমী করে তোলে। 3. সমুদ্র স্রোতের প্রভাব। ইউরোপের উত্তর পশ্চিম দিকে উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে এখানকার বন্দরগুলি শীতকালেও বরফমুক্ত থাকে, ফলে নৌ বাণিজ্যের ঘাটতি হয় না, তাই সারা বছর ধরেই বাণিজ্যের উন্নতি ঘটে। 4. কৃষি ও পশুপালন। ইউরোপে কৃষিযোগ্য জমির পরিমাণ কম হলেও উন্নত পদ্ধতিতে চাষবাস, মিশ্র কৃষি, শস্যাবর্তন এবং কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার জন্য কৃষিকাজ খুব উন্নত। ইউক্রেন গম চাষে যেমন উন্নত, তেমনি এখানকার তৃণভূমিতে ব্যাপকভাবে গরু, শুয়োর, ছাগল, মোষ পালন করা হয়। 5. অরণ্য সম্পদের প্রাচুর্য। নাতিশীতোষ্ণ জলবায়ুতে সরলবর্গীয় বনভূমির বিশাল অরণ্য গড়ে উঠেছে।
এই অরণ্যের কাঠ কাগজ শিল্প, আসবাব, জাহাজ নির্মাণ শিল্পে ব্যবহার করা হয়। 6. খনিজ ও শক্তি সম্পদ। ইউরোপের দেশগুলিতে প্রচুর পরিমাণে কয়লা, আকরিক লোহা, খনিজ তেল, বক্সাইট প্রভৃতি পাওয়া যায় এবং নদীগুলি খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। 7. শিল্পোন্নত মহাদেশ। এই মহাদেশ পৃথিবীর সর্বাধিক শিল্পোন্নত মহাদেশ। এখানে লোহা, ইস্পাত, ইঞ্জিনিয়ারিং, জাহাজ নির্মাণ, কাগজ, রাসায়নিক প্রভৃতি শিল্পের যেমন চরম উন্নতি ঘটেছে, তেমনি লন্ডন অববাহিকা, রুর শিল্পাঞ্চল, ডোনেৎস্ক, ডয়োকার নয়-একার খণ্ডত্ব ক শিল্পাঞ্চল, মস্কো শিল্প অঞ্চলগুলিতে নানা ধরনের শিল্পের ব্যাপক উন্নতি হয়েছে। প্রশ্ন 2. ইউরোপ মহাদেশের ভূপ্রকৃতির বিবরণ দাও। ভূপ্রকৃতির পার্থক্য অনুযায়ী ইউরোপকে কতগুলি ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলি হল: উত্তর পশ্চিমের উচ্চভূমি, উত্তরের সমভূমি, মধ্যের মালভূমি, দক্ষিণের পার্বত্য অঞ্চল, নদী অববাহিকার সমভূমি, উপকূল ও দ্বীপভূমি। উত্তর পশ্চিমের উচ্চভূমি। 1. অবস্থান: নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ব্রিটিশ দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। 2. বিবরণ: এটি একটি ক্ষয়প্রাপ্ত মালভূমি। অঞ্চলটি প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলার দ্বারা গঠিত। কিওলেন পর্বত এখানকার প্রধান পর্বত। এছাড়া ত্রাম্পিয়ান, ডোভারফিয়েল পর্বত উল্লেখযোগ্য। উত্তরের সমভূমি। 1. অবস্থান: পূর্বে উরাল পর্বত থেকে পশ্চিমে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত। 2. বিবরণ: এটি অতি প্রাচীন বাল্টিক শিল্ডের অংশবিশেষ। দীর্ঘদিন ধরে নদী ও হিমবাহের ক্ষয় কার্যের ফলে এই সমভূমি তৈরি হয়েছে। মধ্যের মালভূমি। 1. অবস্থান: উত্তরের সমভূমি এবং দক্ষিণের আল্পসের মধ্যে এই মালভূমি অবস্থিত। 2. বিবরণ: স্পেনের মেসেতা, ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এই জাতীয় ক্ষয়প্রাপ্ত মালভূমি। প্রায় 22 থেকে 32 কোটি বছর আগে ভূ আলোড়নের ফলে এই মালভূমি গঠিত হলেও বর্তমানে তা ক্ষয়প্রাপ্ত মালভূমিতে পরিবর্তিত হয়েছে। দক্ষিণের পার্বত্য অঞ্চল। 1. অবস্থান: ইউরোপের দক্ষিণে পশ্চিমে আটলান্টিক থেকে পূর্বে ক্যাস্পিয়ান সাগর পর্যন্ত। 2. বিবরণ: এটি টারশিয়ারি যুগের নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল। আল্পস পর্বত এখানকার প্রধান পর্বত। মঁ ব্লা 4807 মিটার আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়া পিরেনজি, ক্যান্টাব্রিয়ান, অ্যাপেনাইন, ককেশাস প্রভৃতি পর্বত রয়েছে। ককেশাস পর্বতের মাউন্ট এলবুর্জ 5642 মিটার ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। নদী অববাহিকার সমভূমি। 1. অবস্থান: দক্ষিণ ইউরোপে ভঙ্গিল পর্বতের মধ্যবর্তী নদী অববাহিকার সমভূমি রয়েছে। 2. বিবরণ: নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে এ. ইটালির পো অববাহিকা, বি. হাঙ্গেরি সমভূমি, সি. ড্যানিউব সমভূমি, ডি. ফ্রান্সের রোন সমভূমি রয়েছে। উপকূল ও দ্বীপভূমি। 3 দিক সমুদ্র বেষ্টিত বলে সমুদ্র ও হিমবাহের ক্ষয়ের কার্যের ফলে উপকূল অংশে নানা ভূমিরূপ গঠিত হয়েছে। 1. উত্তরে হিমবাহের ক্ষয়ের ফলে ফিয়র্ড। 2. পশ্চিমে সমুদ্র ক্ষয়ের ফলে বিস্তীর্ণ সমভূমি এবং 3. দক্ষিণে খাড়া ঢালযুক্ত উপকূল তৈরি হয়েছে। প্রশ্ন 3. ইউরোপের প্রধান প্রধান নদ নদীর বিবরণ দাও। নদীর নাম, উৎস, মোহানা, উপনদীর নাম, বিশেষ বৈশিষ্ট্য। 5টা কলম করা হয়েছে। নদীর নামে প্রথমে সেইন, উৎস আল্পস পার্বত্য অঞ্চল, মোহানা ইংলিশ চ্যানেল। উপনদীর নাম উইস, মার্নে, ইয়ন প্রভৃতি। বিশেষ বৈশিষ্ট্য ফ্রান্সের দীর্ঘতম নদী। 2 নম্বরে আছে রাইন, উৎস আল্পস পার্বত্য অঞ্চল, মোহানা উত্তর সাগর।
উপনদীর নাম লিপে, এমসার, ভূপার প্রভৃতি। ভূপার বিশেষ বৈশিষ্ট্য ইউরোপের ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ রাইন। তারপরে পেজ 233, নদীর নাম এলব, এ লয় হসন্ত ব, উৎস আল্পস পার্বত্য অঞ্চল, মোহানা উত্তর সাগর, উপনদীর নাম হাভেল, অরজু প্রভৃতি। বিশেষ বৈশিষ্ট্য ইউরোপের চতুর্থ বৃহত্তম নদী অববাহিকা অঞ্চল। ভিস্চুলা এর পরেরটা নদীর নাম, আল্পস পার্বত্য অঞ্চল, বাল্টিক সাগর হচ্ছে মোহানা। তারপরে উপনদীর নাম নিজ, চেক, ব্রেনিকা প্রভৃতি। বিশেষ বৈশিষ্ট্য পোল্যান্ডের দীর্ঘতম নদী। তারপরে নদীর নাম রোন, রয়কার ন, উৎস আল্পস পার্বত্য অঞ্চল, মোহানা লিও উপসাগর, লয় চন্দ্রবিন্দু ইকার ইয় উপসাগর, আইন প্রভৃতি উপনদীর নাম। ফ্রান্সের বৈশিষ্ট্য হচ্ছে ফ্রান্সের গুরুত্বপূর্ণ মার্সেলিস বন্দর এই নদীর মোহানায় অবস্থিত। তারপরে নদীর নাম পো, উৎস হচ্ছে আল্পস পর্বত, মোহানা হচ্ছে আড্রিয়াটিক সাগর, উপনদীর নাম টিসিনো, এটা বৈশিষ্ট্য হচ্ছে ইটালির দীর্ঘতম নদী। তারপরে ড্যানিউব, ওটাও উৎস আল্পস পর্বত, মোহানা কৃষ্ণ সাগর, উপনদীর নাম দ্রাভা, সাভা, টিসজা। শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী বৈশিষ্ট্য ভোলগা, নেক্সট নদী ভোলগা, ভালডাই পাহাড়ি অঞ্চল উৎস, ক্যাসপিয়ান সাগর হচ্ছে মোহানা। তারপরে উপনদীর নাম ওকা, কামা প্রভৃতি। এটা ইউরোপের দীর্ঘতম নদী ভোলগা। নেক্সট নদী নিপার, ভালডাই পাহাড়ি অঞ্চল উৎস। তারপরে এটা হচ্ছে কৃষ্ণ সাগরে মোহানা। তারপরে উপনদীর নাম বস, ড্রুট ইত্যাদি। ইউরোপের চতুর্থ দীর্ঘতম নদী। তারপরে পশ্চিম ডুইনা, ভালডাই পাহাড়ি অঞ্চল, মোহানা হচ্ছে বাল্টিক সাগর, উপনদীর নাম মেঝা, উলা, পালাটা প্রভৃতি। বৈশিষ্ট্য এটি লাটভিয়া ও বেলারুশের মধ্যে আন্তর্জাতিক সীমানা গঠন করেছে। তারপরে পশ্চিম ডুইনা, নদীর নাম পশ্চিম ডুইনা, ভালডাই পাহাড়ি অঞ্চল, আর মোহানা হচ্ছে বাল্টিক সাগর, উপনদীর নাম মেঝা, উলা, পালাটা প্রভৃতি। বিশেষ বৈশিষ্ট্য এটি লাটভিয়া ও বেলারুশের মধ্যে আন্তর্জাতিক সীমানা গঠন করেছে। তারপরে নদীর নাম পশ্চিম ডুইনা, ভালডাই পাহাড়ি অঞ্চল হচ্ছে উৎস, বাল্টিক সাগর হচ্ছে মোহানা, উপনদীর নাম মেঝা, উলা, পালাটা প্রভৃতি। বিশেষ বৈশিষ্ট্য এটি লাটভিয়া ও বেলারুশের মধ্যে আন্তর্জাতিক সীমানা গঠন করেছে, দুটোই তাই। তারপরে নিমেন, নয় ইকার ময়েকার ন, ভালডাই পাহাড়ি অঞ্চল হচ্ছে উৎস, মোহানা হচ্ছে বল্টিক সাগর, নেরিস, উপনদীর নাম নেরিস প্রভৃতি। তারপরে বিশেষ বৈশিষ্ট্য লিথুয়ানিয়ার দীর্ঘতম নদী। তারপরে ওনেগা, ওনেগা হচ্ছে নদীর নাম, ভালডাই পাহাড়ি অঞ্চল হচ্ছে উৎস, মোহানা হচ্ছে উত্তর সাগর। তারপরে উপনদীর নাম কোঝা, কেনা, কোডিনা প্রভৃতি। বৈশিষ্ট্য কিছু লেখা নেই। তারপরে উত্তর ডুইনা, উত্তর ডুইনা, ভালডাই পাহাড়ি অঞ্চল, মোহানা হচ্ছে উত্তর সাগর, উপনদীর নাম ভাগা, পিনেগা, ভাগা, পিনেগা ইত্যাদি। বৈশিষ্ট্য এর অববাহিকার আকৃতি ইংরেজি লেটার টি, টির ন্যায়, ক্যাপিটাল টির ন্যায়। তারপরে লাস্ট হচ্ছে ডন, উৎস ভালডাই পাহাড়ি অঞ্চল, মোহানা কৃষ্ণ সাগর, উপনদীর নাম ডোনেৎস, চির প্রভৃতি। বৈশিষ্ট্য কিছু লেখা নেই। ইউরোপ, তারপরে ম্যাপ দিয়েছে ইউরোপ নদ নদী ও হ্রদ। এরপরে 4 নম্বর প্রশ্ন। প্রশ্ন 4, ইউরোপে জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক আলোচনা করো। পেজ 234। স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের নাম, অবস্থান, উদ্ভিদসমূহ, জলবায়ুগত বৈশিষ্ট্য, স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য। এই কটা কলম করা আছে 5টা।
প্রথম কলম স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের নাম। পার্বত্য বনভূমি অঞ্চল। অবস্থান আল্পস, অ্যাপেনাইন, পিন্ডাস প্রভৃতি পর্বতশ্রেণী অঞ্চলে। উদ্ভিদসহ পাইন, পপলার, অলডার প্রভৃতি। জলবায়ুগত বৈশিষ্ট্য সারা বছরই উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য: ১. এই অঞ্চলের উদ্ভিদগুলি শঙ্কু আকৃতির হয়। ২. উদ্ভিদগুলির কাঠ নরম হয়। ২ নম্বরে তুন্দ্রা উদ্ভিদ অঞ্চল। অবস্থান নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া প্রভৃতি দেশের উত্তরাংশে। উদ্ভিদসমূহ মস, লাইকেন, বার্চ, উইলো, জুনিপার প্রভৃতি। জলবায়ুগত বৈশিষ্ট্য: বছরের ৯ থেকে ১০ মাস ভূমি বরফে ঢাকা থাকে। গ্রীষ্মকালে ২-৩ মাস বরফ গলে যায়। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য: ১. বরফাবৃত ভূমিতে মস, লাইকেন প্রভৃতি ছোট উদ্ভিদ জন্মায়। এদের তৃণ তুন্দ্রা বলে। ২. গ্রীষ্মকালে বরফ গলে গেলে বরফমুক্ত ভূমিতে উইলো, বার্চ ও জুনিপার জন্মায়। এদের ঝোপ তুন্দ্রা বলে। এরপরে সরলবর্গীয় বনভূমি অঞ্চল। অবস্থান দক্ষিণে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়ার বিস্তীর্ণ অংশে। উদ্ভিদসমূহ পাইন, ফার, স্প্রুস, লার্চ প্রভৃতি। জলবায়ুগত বৈশিষ্ট্য: বরফে ৬ থেকে ৮ মাস ভূমি বরফে ঢাকা থাকে। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য: ১. গাছগুলির গঠন শঙ্কু বা মোচার মতো হয়। ২. গাছগুলির পাতা ছোট, সরু ও ছুঁচলো হয়। ৩. গাছগুলির কাঠ নরম হয়। এর পরেরটা পর্ণমোচী বনভূমি অঞ্চল। অবস্থান পশ্চিমে ব্রিটিশ দ্বীপপুঞ্জ থেকে পূর্বে ইউরোপের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত। উদ্ভিদসমূহ ওক, এলম, বীচ, মেপল প্রভৃতি। জলবায়ুগত বৈশিষ্ট্য: এই অঞ্চলে জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির। এখানে শরৎকাল থেকে তুষারপাত শুরু হয়। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য: ১. শরৎকালে তুষারপাতের সঙ্গে সঙ্গে এই সমস্ত উদ্ভিদ তাদের পাতা ঝরাতে থাকে, তাই এই অঞ্চলে শরৎকালকে ফল বলা হয়। ২. গাছে ফল, FALL। গাছে অনেক ডালপালা থাকে, পাতাগুলি বেশ বড় এবং গাছের কাঠ বেশ শক্ত হয়। ম্যাপ দিয়েছে ইউরোপ স্বাভাবিক উদ্ভিদ। নেক্সট পেজ 235। স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের নাম। ভূমধ্যসাগরীয় বনভূমি অঞ্চল। অবস্থান মহাদেশের দক্ষিণাংশে ভূমধ্যসাগর সংলগ্ন ইটালি, স্পেন, ফ্রান্স, গ্রিস, ক্রোয়েশিয়া প্রভৃতি দেশের উপকূল অঞ্চলে। উদ্ভিদসমূহ জলপাই, ওক, ওয়ালনাট, সিডার, পাইন, ফার, আঙ্গুর, লরেল, কমলালেবু প্রভৃতি। জলবায়ুগত বৈশিষ্ট্য: এখানে শীতকালে বৃষ্টিপাত হয় কিন্তু গ্রীষ্মকাল শুষ্ক থাকে। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য: ১. গাছগুলি চিরসবুজ প্রকৃতির। ২. গাছগুলির শিকড় খুব লম্বা এবং পাতা ও ছাল পুরু হয়। ৩. বাষ্পমোচন রোধের তাগিদে গাছগুলির পাতা পুরু মোম জাতীয় আবরণে ঢাকা থাকে। তারপরে মিশ্র বনভূমি অঞ্চল। জার্মানি, পোল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড প্রভৃতি দেশে। উদ্ভিদসমূহ ওক, অ্যাশ, মেপল, বার্চ, পপলার, অলডার, উইলো প্রভৃতি। জলবায়ুগত বৈশিষ্ট্য: এখানকার জলবায়ু শীতল প্রকৃতির। মূলত শীতকালেই এখানে বৃষ্টিপাত হয় এবং তখন তুষারপাতও হয়। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য: এই অঞ্চলে পর্ণমোচী উদ্ভিদের সঙ্গে চিরহরিৎ ও সরলবর্গীয় উদ্ভিদের একত্র সমাবেশ দেখা যায়। তারপরে স্টেপ তৃণভূমি অঞ্চল। ইউরোপের অবস্থান হচ্ছে ইউরোপের মধ্য ও পূর্বাংশ, রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল এবং কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী অঞ্চলে। তারপরে উদ্ভিদসমূহ হচ্ছে উইলো, ঝোপ ও কাঁটা গাছ, তৃণ প্রভৃতি। জলবায়ুগত বৈশিষ্ট্য: এই অঞ্চলে জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। শীতকালে এই অঞ্চলের পূর্বাংশে ব্যাপক বৃষ্টিপাত হয়। তারপরে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য: ১. এই অঞ্চলে নদীর ধারে কিছু বড় গাছ ব্র্যাকেটে যেমন উইলো, ঝোপ ও কাঁটা গাছ জন্মায়। ২. এই তৃণভূমি অঞ্চলে তৃণগুলি স্বল্প দৈর্ঘ্যের হয়।